সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য তৈরি করা হয়েছে। আজকে অফিসে দফায় দফায় ফাইলগুলো কমপ্লিট করতে করতে রক্তিমা এক প্রকার খিঁচিয়েই উঠেছিল বসের ওপর। বস দুলাল বাবু একটা অসহ্যকর লোক, একটা ভুঁড়ি আর মোটা একটা গোঁফে সবসময় হাত বোলায়। অফিস কলিগদেরকে শালা মানুষ বলেই মনে করে না। সারা দিন এমন দৌড় করায় যে ওই রেসিংয়ের ঘোড়াগুলো বোধহয় বিশ্রামাগার একটু বিশ্রাম নেবার সময় পায়। রক্তিমা আজ সকাল 10:20 যখন অফিসে ঢুকেছিল তখনই বুঝতে পেরেছিল কপালে আজকে অশেষ কষ্ট আছে। বস দুলালবাবু সাত সকালেই এসে হাজির হয়েছে। কোম্পানি ডাউনে যাচ্ছে, সেলসের ব্যাপার একেবারে লাল দাগে এসে ঠেকেছে। রক্তিমা ডেডলাইন যাকে বলে, ভালো কিছু না করতে পারলে এইবার বোধহয় অফিস থেকে তাড়িয়েই দেবে। দুলালবাবু খিচিয়ে উঠে বলেছিলেন, যেমন করে পারো এই মাসের টার্গেটটা ফুলফিল করো, না হলে ভাত ছাড়ালে কাকের কিন্তু অভাব হয় না। রক্তিমা ঢোক গিলে বলেছিল, স্যার একটা চান্স প্লিজ, এভাবে তাড়িয়ে দেবেন না স্যার, আমার রোজগারে পুরো সংসারটা। এই জন্যই তো তোমার বাবা সুজিতবাবু আমার খুব কাছের লোক। উনি চলে যাওয়ার আগে আমার হাত ধরে যখন বললেন মেয়েটা গ্র্যাজুয়েশন করেছে, আর পারলাম না। কম্পিউটার নিয়ে পড়েছে দেখ না ভাই যদি তোর অফিসে, সেই জন্যই তোমায় চাকরিটা দেওয়া, না হলে তোমার এমন কিছু যোগ্যতা নেই যে। এই বলে চুপ হয়ে গেলেন দুলালবাবু। এই কথা একবার নয়, একাধিকবার রক্তিমাকে শুনতে হয়েছে। প্রথম মাস মাইনেটা হাতে নিতেই তো তখনও সেই একই রকমভাবে খিচিয়ে উঠে রক্তিমাকে জ্ঞান ঝেড়েছিলেন দুলালবাবু। রক্তিমা গাছুর 25 বয়স, সুন্দরী বলা চলে। গায়ের রং বেশ শুদ্ধ শ্যামবর্ণ, চোখ নাক টানা টানা, মাথার চুলটা কাত পর্যন্ত স্টেপ কাট করা, তবে প্রচণ্ড ঘন চুল। হালকা গয়না পরে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রত্যেক দিন অফিসে ওই ফুল হাতা কুর্তিগুলো পরে আসে। এয়ার হোস্টেস গলা, সঙ্গে একটা ওড়না মাস্ট, আর সেই চিরাচরিত একটা নসি কালারের ড্যাগ। গত কয়েক মাসে বর্ষার আর রোদের তাপে ব্যাগটা অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, রংটাও চটে গিয়েছে। এই মাসে মাইনেটা হাতে নিয়ে রক্তিমা ভেবেছিল নিজের জন্য একটা কোম্পানির বাইক কিনবে, কিন্তু মাইনে তো শিখে উঠেছে। টার্গেট ফুলফিল না করতে পারলে চাকরিটাই হয়তো থাকবে না। বাড়িতে ভাই, মা আর রক্তিমা নিয়ে সংসার। ভাই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ওর ইচ্ছে বড় হয়ে AI নিয়ে পড়াশুনো করবে, কিন্তু বিস্তর খরচ। ভাইকে বুঝিয়ে উঠতে পারে না রক্তিমা। মাঝে মাঝে ভাবে, থাক না, আমি পড়তে পারিনি তো কি হয়েছে, আমার ভাইয়ের মধ্যেই না হয় নিজের স্বপ্নটা পূরণ করব। যদিও মা পই পই করে বারণ করেন, বলেন এত খাটাখাটনি করতে যাস নে মা, তোর সুন্দর বরণটা কীরকম ফ্যাকাশে হয়ে গিয়েছে। বলছি 8টার সময় বাড়ি থেকে বেরোস, সকালবেলা তোর নাকে মুখে দেওয়ার মতো ভালো একটা কিছু রান্নাও করতে পারি না, তাও আধপেটা খেয়ে যাস। অফিস ক্যান্টিনে কি খাস? তুমি ওসব নিয়ে চিন্তা করো না তোমা, তুমি ভাইকে নিয়ে থাকো না, আমি যতটুকু পারি নিজের সর্বস্ব দিয়ে করার চেষ্টা করব। ভাইটা আমার দিদিকে খুব ভালোবাসে। মাঝে মধ্যে 9:30 ট্রেনটা বেরিয়ে গেলে মা যখন বলেন, কিরে বাবু তোর দিদি, এই দিদি এসো, তোমারকে বলতে হবে না, আমি তৈরি হয়ে গিয়েছি, আমি এক্ষুনি যাচ্ছি। বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সে। রঞ্জন ছেলেটা স্বভাবের দিক থেকেও বেশ চরিত্রবান। মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক পড়াশুনো করবে তাই নতুন স্কুলে ভর্তি হয়েছে, অথচ কোনো মেয়ে বান্ধবী জোটায়নি এখনো পর্যন্ত। না হলে আজকালকার ছেলে পেলে 9-এ উঠে গেলে ওদের পাকনা গজিয়ে যায়, প্রেম করা শুরু হয়। তার ওপরে যা সব সিনেমাগুলো বেরোচ্ছে আজকাল, সব হলে গিয়ে নিজেরা হিরো হয়ে বেরোচ্ছে। রঞ্জন সেই সমস্ত ছেলেদের মধ্যে পড়ে না। ওর বুদ্ধি, ক্যারিয়ার আর একটা সফল জীবনের পেছনেও ছুটে বেড়াচ্ছে। বাবার মৃত্যুর পরে দিদির কষ্টটা রঞ্জন প্রত্যেক পদে পদে টের পায়। আর এই দিদির মুখের দিকে তাকিয়েই তো পড়াশোনায় এত মনোযোগ তার। ওরও সমবয়সী ছেলে পেলে খুব একটা ভালো রেজাল্ট না করলেও
পাড়ায় একটা সুনামযোগ্য রেজাল্ট করাতে দিদির বুকটা কতটা যে উৎফুল্ল হয়েছিল ভাইয়ের জন্য, সেটা দিদির কান্নাতেই টের পেয়েছিল রঞ্জন। ঘরে ঢুকে ব্যাগটা চেয়ারের উপর রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল রক্তিমা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুলগুলোকে ঠিক করছে। এমন সময় মা বলল, আজ এত দেরি করলি? হ্যাঁ মা, ভাইকে পাঠিয়ে ভালো করেছ, না হলে এই সময় আমার জন্য আর একটা টুটোও খাকতো না, তাই তো ভাবলাম। এই দিদি দিদি, কি বল? তোর দিদিটা একটু বসতে পারল না আর তোর আর্জি শুরু হয়ে গেল। রঞ্জনের মুখটা যে কালো হয়ে গেল রক্তিমা সেটা দেখতে পেল। বলল, ছাড়ো না, আমার কাছেই তো বায়না করবে। কি হয়েছে ভাই, বল। কিছু দরকার? দিদি, ওই যেহেতু সায়েন্স নিয়ে পড়ব তাই এটা পারছি না, একটা মাস্টারের জোগাড় করতে হবে, বুঝলি? ও সে তো ভালো কথা, তা তোর বন্ধুবান্ধবের সাথে কথা বলে দেখ না, যদি একটা ভালো মাস্টার পাস। মাইনে নিয়ে তো চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ দিদি। রঞ্জন এসে দিদিকে একটু জড়িয়ে ধরল, দিদির কপালে একটা চুমু দিয়ে বলল, তুই হলে গিয়ে আমার মা, আর একটা মা। সেটা দেখে আবার রক্তিমার মায়ের চোখের কোণায় জল। সাদা শাড়ির আঁচলে চোখের জলটা মুছে বললেন, তুই যে কবে ম্যাচিওর হয়ে গেলি রে মা, বুঝতেই পারলাম না। প্রথম মায়ের ডাক শুনেছি তোর মুখে, সেই মেয়ে আজ গোটা সংসারটাকে সামলাচ্ছে। তোর মাইনের ওপর নির্ভর করে আমার বাড়িতে চাল ডাল নুন আসে, কোনোদিন ভাবতে পেরেছি? বলে মা কান্না করতে শুরু করল। রঞ্জন ততক্ষণে ঘরের বাইরে বেরিয়েছে। ভাগ্যিস না হলে মায়ের বাদবাকি কথাগুলো মুখস্থ সে বলে দিতে পারত। রক্তিমা বলল, একটু বিরক্ত হই মা, কি যে বলো না। তা আমি মেয়ে মানুষ বলে কি তোমাদের কোনো দায়িত্ব নেই আমার উপর নাকি বলো তো? না কর্তব্য নেই? হ্যাঁ, তুমি যাও তো, ভাত খুব খিদে পেয়েছে, আজ দুপুরে কিচ্ছু খাওয়া হয়নি। ও মা, সে কি, একেই তো চেহারা শেষ হয়ে যাচ্ছে, তার ওপরে দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। একটা সুন্দর পরিপাটি সাজানো গোছানো ঘর, যদিও বাইরের দেয়ালে প্লাস্টার খসে যাচ্ছে। পুজোর আগে গোটা বাড়ি রং করার ইচ্ছে আছে। অন্তত চুনটা তো করবে না, না হলে এরপরে বাবার তৈরি এই বাড়ির ইটও বোধহয় খসে পড়তে শুরু করবে একটা একটা করে। 3টে রুম আছে পরপর ঘরে। একটা লম্বা টানা বারান্দা, বারান্দার একখানে একটা ছোট্ট গ্রিল দিয়ে ঘেরা সুন্দর রান্নাঘর। রক্তিমা চাকরি পাওয়ার পরেই গ্যাসের বন্দোবস্ত করেছিল। মা নিশ্চিন্তে এখন ওভেনে রান্না করতে পারেন। ওই রান্নাঘর থেকে বেশ খানিকটা হাঁটা পথে যাবার পরে ওদের টয়লেটটা পড়ে। খোলা বারান্দা আগে ছিল, বাবার মৃত্যুর পরপরই চাকরিটা পেয়ে আগে বারান্দাটাকে গ্রিল দিয়ে ঘিরেছে রক্তিমা, তাও আবার লোনে। এখন বাড়িটা বেশ পরিপাটি লাগে। 3 কাটা জায়গার উপরে লম্বালম্বি বাড়ি। বাড়ির সামনেটা খোলা উঠোন, 4টে নারকেল গাছ আছে বড় বড়। ফল ধরার সঙ্গে সঙ্গেই লোক ডেকে ঝুড়িয়ে ফেলতে হয়, না হলে ওপরে দেওয়া অ্যাডভেস্টারে যদি কৃপা করে নারকেলের ডাল বা একটা নারকেল পড়ে, তাহলে রক্তিমার মাস মাইনে থেকে অনেকটা টাকা বাদ দিয়ে তা রিপেয়ার করতে হবে। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা নয়, টিউবওয়েল আছে, পাকা জলের ব্যবস্থাও করে গিয়েছিলেন বাবা, তবে ট্যাঙ্কিটা লাগানোর পরই উনি আর পারেননি। বাদবাকি পাইপলাইন যুক্ত করে কাজটা রক্তিমা নিজের হাতে সেরেছে। বাবার মৃত্যুর আগে জমানো পুঁজি যা ছিল তা বাবার পেছনেই চলে যায়। মানুষটা লিভারের রোগে আক্রান্ত ছিলেন। প্রথমত কেউ বুঝতে পারেনি, যখন ধরা পড়ে তখন একেবারে শেষ অবস্থা। কলকাতা থেকে চেন্নাই ছোটাছুটি করেছিল রক্তিমা মোকার ভাই, মাও সঙ্গে ছিল, কিন্তু বাবা শেষ জমানো পুঁজিটুকু দিয়েও বাবাকে আর বাঁচানো গেল না। সেই কারণেই তো ওই দুলালবাবুর খিটিমিটি সহ্য করেও রক্তিমা দাঁতে দাঁত চেপে কাজ করে যায়। গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট ছিল আর কম্পিউটারটা জানা বলে এই যাত্রায় রক্তিমা বেঁচে গিয়েছে। ঘরে নিজের সমস্ত জামা কাপড়গুলো এক কোণায় ছেড়ে আয়নার সামনে দাঁড়ায় রক্তিমা। ইস, কতদিন মুখে একটু ফেসিয়াল করা হয় না। মাথার চুলগুলো কেমন যেন ফ্যাস ফ্যাসে হয়ে গিয়েছে। সকালবেলা স্নান করে একটা আঁকড়া ক্লিপ দিয়ে টাইট করে চুলটা বেঁধে বেরোতে হয়। চুলের যত্ন নেওয়ার সময় কোথায় মেয়েটার। আজকে খাওয়া দাওয়ার পরে মাকে একটু নারকেল তেল দিয়ে দিতে বলতে হবে, মনে মনে ভাবে রক্তিমা। কই রে, ভাত বেড়েছি, আয়। রান্নাঘর থেকে মা ডাকলেন। রক্তিমা তাড়াতাড়ি গামছাটা কাঁধে নিয়ে বলল, ফ্রেশ হয়ে আসি। এখনও হসনি? রক্তিমার ফ্রেশ হতে সময় লাগলো মাত্র 10 মিনিট।
তারপরে বাড়ির একটা পোশাক পরে খাবার টেবিলে বসে বলল, ভাই কোথায় মা? খেয়ে নিয়েছে, আনন্দে শুয়ে পড়েছে। ওর পড়াশুনো কেমন চলছে? ভালোই চলছে। স্যার এসেছিলেন, তোর সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে? হ্যাঁ, ওই কিসব নোট স্পোর্টসের ব্যাপারে তোর সঙ্গে বলে কথা বলবে। আমার সঙ্গে? আমার? চুপচাপ ভাতটা খেয়ে নিল রক্তিমা। বললেন, কি রে, মাথায় একটু তেল দিয়ে দেব? মা মনের কথা কি করে বোঝো বলো তো? আমি তো মা নাকি? মায়ের সাথে মায়ের ঘরে গিয়ে বসলো রক্তিমা। বলল, মা, গ্রিলে তালা বন্ধ করেছ? হ্যাঁ। দরজা পর্জা ভালো করে দেখে নিয়েছ তো? দেখে নিয়েছি। আজকাল যা এলাকায় শুরু হয়েছে চুরি ছাঁচড়ামি, বলল রক্তিমার মা। রক্তিমা বলল, সন্ধে হলে দরজা বন্ধ করে দেবে। আমি যখন আসব তখন আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকবে, খনি আমি খুলে নেব। তুমি কিন্তু একা একা এভাবে